হাই এভরিওয়ান, এটা হচ্ছে আমি শুধু চেয়েছি তোমায় উপন্যাসের পর্ব সংখ্যা ১৩। উপন্যাস আমি শুধু চেয়েছি তোমায়, লেখনীতে সুরাইয়া রাফা। বেশি কথা না বাড়িয়ে সোজাসুজি গল্প শুরু করা যাক। আজ ৩১শে অক্টোবর নয়, না তো আজ হ্যালোউইন উৎসব, তবুও ক্লাবের ডেকোরেশন আর আশেপাশের মানুষগুলোর সাজসজ্জা দেখে মনে হচ্ছে রাত ১২টার পরে ভূতেদের আমন্ত্রণ করার জন্য পুরোপুরি তৈরি তারা। এখানে উপস্থিত প্রতিটি মানুষ কোনো কিছুরই পরোয়া না করে অদ্ভুত সাজে বিভিন্ন অদ্ভুত কর্মকাণ্ড করে বেড়াচ্ছে। কেউ কেউ মদ্যপ হয়ে ঠোঁটের মাঝে গাঢ় সবুজ লিপস্টিকের আস্তরণ লাগিয়ে অদ্ভুত পোশাক পরে হেলে দুলে অন্যকে চুমুকাচ্ছে, তো কেউ কাউচে গা ছড়িয়ে বসে আরামসে নিজের শরীরে নিজেই ড্রাগ পুশ করে যাচ্ছে। পুরো হলরুমটা ভরে আছে বিকৃত মস্তিষ্কের মানুষ দিয়ে। সেই অদ্ভুত মানুষগুলোকে বিনোদন দিতে বার কাউন্টারের সামনে নিজেদের উন্মুক্ত নির্বেদ কোমরের অসাধারণে বেলি ডান্স প্রদর্শন করায় ব্যস্ত একদল সুদর্শন রুশ তরুণী। তবে আজ এই বিকৃত মানুষগুলোর বিকৃত উৎসবের প্রধান আকর্ষণ হলো ড্রাগন হান্টার গ্রুপের গডফাদার ড্যানিয়েল হ্যারিসন। মূলত ক্লাবের নতুন কোনো সুন্দরী ভার্জিন মেয়ে এলে প্রতিবারই বেশ ঘটা করে পার্টির আয়োজন করেন তিনি। তবে আজকের পার্টিটা একটু স্পেশাল, ওই জন্যই এমন হ্যালোউইন থিমে সাজানো হয়েছে সব কিছু। কারণ ডিলটা হতে যাচ্ছে তার চরম শত্রু পাইথন লিডার এরিস ইউভনের সঙ্গে। এরিসের নিকট থেকে এই প্রথমবার উপঢৌকন হিসেবে কোনো মেয়ে আসছে। নিশ্চয়ই সে অতি সাধারণ কোনো মেয়ে নয়। টমেটো প্রিন্সের কাছ থেকে শুনেছি মেয়েটা অসম্ভব সুন্দরী আর লাস্যময়ী। না জানি তার শরীরটা কত বেশি উপভোগ্য। সেই কথা ভেবেই খুশির পারদে চকচক করে ওঠে ড্যানিয়েলের পৈশাচী কুটিল দু চোখ। আপাতত আগমনী রমণীর আকাঙ্ক্ষায় সুন্দরী কোনো রুশ কন্যাকে উপভোগ করাই শ্রেয়। তাই ড্যানিয়েল আর খালি মুখে শুষ্ক ঢোক গিলতে পারল না বসে বসে। রেড ওয়াইনের ঝাঁজের সঙ্গে তাল মিলিয়ে মত্ত হলো নারীর নেশায়। জায়গাটা ছিল ক্লাবের একাংশ। সবাই জানে ড্যানিয়েল তখন এখানে ফুর্তি করে, তাই সচরাচর ওইদিকে গিয়ে কেউ ওকে বিরক্ত করার স্পর্ধা দেখায় না। কিন্তু আজকে সকল নিয়ম নীতি ভেঙে হুট করে ড্যানিয়েলের বিশ্বস্ত স্পাই এডওয়ার্ড ফ্রাঙ্কি আচমকা গিয়ে ঢুকে পড়ে তার কামরায়। ফ্র্যাঙ্কির এহেন আচমকা আগমনে বেশ রাগান্বিত হয়ে যায় ড্যানিয়েল। রাগে গজগজ করতে করতে স্লাটটাকে বিদায় করে শরীরের কাপড় জড়িয়ে উঠে বসে আচানক রিভলভার লোড করতে শুরু করে দেয় সে। ড্যানিয়েলের অগ্নিমূর্তি দেখে ধতমত খেয়ে তড়িৎ বেগে মাথা নুইয়ে ফেলল ফ্রাঙ্কি। ওকে কুর্নিশ করে ধরা গলায় বলে উঠল, মার্জনা করবেন ড্যানিয়েল, আপনাকে সংবাদটা পাওয়া অত্যন্ত জরুরি ছিল, তাই ছুটে এসেছি। ফ্র্যাঙ্কির কথা শুনে রাগের পারদে কিঞ্চিত লাগাম টানল ড্যানিয়েল। প্রত্যুত্তরে কপালের সূক্ষ্ম ভাঁজ এঁটে উল্টো শুধালো, তোমরা তো মেয়েটাকে আনতে গিয়েছিলে, কোথায় সে? ফ্র্যাঙ্কি ইতস্তত গলায় বলল, নিয়েই আসছিলাম, কিন্তু হুট করে এরিস ইউভান সবার সামনে মেয়েটাকে আমাদের থেকে সেভ করে নিয়ে গেল। এমনকি কিছু একটা বলতে গিয়েও থেমে যায় ফ্রাঙ্কি। ড্যানিয়েল চোয়াল শক্ত করে গম্ভীর গলায় বলে, এমনকি মেয়েটাকে আঘাত করার অপরাধে আমাদের একজন গার্ডকে ওখানে শ্যুট করে স্পট ডেথ বানিয়ে দেয় এরিস ইউভান, আর ব্লাড ডায়মন্ডের পরিবর্তে মেয়েটাকে বাঁচিয়েও নিয়ে যায় সে। ফ্রাঙ্কির শেষ কথা এতক্ষণ ধরে রাগের রক্তিম বর্ণ ধারণ করা অক্ষিযুগল আকস্মাৎ ছোট ছোট হয়ে গেল ড্যানিয়েলের। সেই সাথে কপালের সূক্ষ্ম ভাঁজগুলো স্পষ্ট হলো দ্বিগুণ। কিছুটা ভাবতে ভাবতেই বিড়বিড়ালো সে, এরিস ইউভান একটা মেয়ের জন্য ব্লাড ডায়মন্ড ফিরিয়ে দিল? স্ট্রেঞ্জ, কী আছে সেই মেয়ের মাঝে? নিশ্চয়ই অভাবনীয় কিছু। ওই মেয়েটাকে তো আমার চাই। এক মনে কিছু একটা ফোন দিয়ে ফ্র্যাঙ্কির দিকে দৃষ্টি নিক্ষেপ করলো ড্যানিয়েল। শুধালো, ফর দ্য ফার্স্ট টাইম এরিস ইউভান নিজের ডিসিশন চেঞ্জ করলো, এত বড় একটা ডিল ক্যান্সেল করে দিল, তাও কিনা সামান্য একটা মেয়ের জন্য। ব্যাপারটা কি তোমার স্বাভাবিক মনে হচ্ছে ফ্র্যাঙ্কি? মোটেই না বস। মেয়েটাকে সেভ করার সময় এরিসকে খুব ডেসপারেট লাগছিল। সামহাও ও নিজের মধ্যেই ছিল না। ইভেন ঝোঁকের বেশেই আমাদের গার্ডটাকে চোখের সামনে শ্যুট করে দেয় সে। আমি জানি এরিস ইউভান হার্টলেস, সে পারে না এমন কিছুই নেই, কিন্তু মেয়েটার জন্য হঠাৎ কী হয়ে গেল ঠিক বুঝে উঠতে পারলাম না। ফ্র্যাঙ্কির কথা শুনে খ্যাক খ্যাক করে হেসে ওঠে ড্যানিয়েল। হাসতে হাসতে কুটির স্বরে বলে, সময় এসেছে ফ্র্যাঙ্কি, আমার বেবি গার্লের হয়ে মৃত্যুর প্রতিশোধ নেওয়ার সময় চলে এসেছে। ওই মেয়েটাকে এরিস ইউভানের কাছ থেকে জাস্ট ছিনিয়ে নেব আমি। এরপর এরিসের চোখের সামনে দিয়ে ওর ব্লু আই অ্যাঞ্জেলকে
ওই ক্লাবের এনে সবার মধ্যে সস্তা খাবারের মতো বিলিয়ে দেব। আর তারপরও আমিও দেখতে চাই শুধু ব্লাড ডায়মন্ড কেন, একটা মেয়ের জন্য আর কি কি হাতছাড়া করতে পারে এরিস ইউভান। গতকাল থেকেই দিনভর তুষারপাত হচ্ছে মস্কোতে। অন্যান্য বছরের তুলনায় এবছর তুষারপাতের পরিমাণ অনেক বেশি। ক্যালেন্ডারের পাতায় নভেম্বর শুরু হতে না হতে প্রকৃতি তার তুষকন্যার সহযোগিতায় ধরণীকে আবৃত করেছে শুভ্রতার চাদরে। শহরের লোকালয় ছাড়িয়ে নির্জন জঙ্গল দ্বারা বেষ্টিত সুউচ্চ বিলাসবহুল পেন্ট হাউসের ভেতরটা সবসময় কৃত্রিম উপায়ে উষ্ণতায় ছেয়ে থাকলেও আজ প্রায় 1 মাস পরে পেন্ট হাউসের বাইরে পা রাখতে না রাখতেই তীব্র ঠান্ডা আর হু হু বাতাসে শরীরের হাড্ডাহাড্ডি সব অবশ হয়ে গিয়েছে ঈশানীর। এমন আবহাওয়ায় অভ্যস্ত না থাকার দরুন প্রচণ্ড ঠান্ডায় সরু থুতনিতে কাঁপন ধরেছে বাঙালি কন্যার। এক্ষুনি বক্ষভেদ করে কলিজাটা জমে এলো বলে। তবু এতদিন পরে এরিসের কালো দুনিয়া থেকে বাইরে বেরিয়ে গাড়ির জানালার কাছ নামানো থেকে নিজেকে বিরত রাখতে পারল না ঈশানী। টিনটেন্ট জানলার গাছ নামিয়ে তাতে থুতনি ঠেকিয়ে বাইরে দৃষ্টিপাত করছে ও। মনে মনে ভাবছে, এই তুষারে মোড়ানো শুভ্রতায় ঘিরে সাজানো শহরটা আসলে রহস্যময়। এই শহরে সাধারণ মানুষের চেয়ে মাফিয়াদের আধিপত্য অনেক অনেক বেশি। বলতে গেলে বিশ্বের বড় বড় সব আন্ডারওয়ার্ল্ড মাফিয়াদের মূলত গন্তব্যস্থলই হলো এই রাশিয়া। এই শহর পাপের শহর। এই শহরে সাধারণ মানুষের মতো মাফিয়াদের অবাধ চলাফেরা। এই দেশে তাদের কর্তৃত্ব, তাদের অনৈতিক অসাধু কর্মকাণ্ড সব কিছুই যেন পুরো পৃথিবীটার ধরাছোঁয়ার বাইরে। আর ঈশানী, সেও এই কালো দুনিয়ার সম্রাট মাফিয়া বস এরিস ইউভানের হাতেই বন্দী। সে দুনিয়ার নৃশংসতা, রক্তপাত, খুনাখুনি ছাড়া অন্য কোনো কিছুর অস্তিত্ব নেই। ঈশানীর ঘৃণা করে এরিসের এই নিষ্ঠুর দুনিয়া, সেই সাথে ঘৃণা করে নিষ্ঠুর দুনিয়ার হৃদয়হীন নিষ্ঠুর মাফিয়া বস এরিসকেও। ও কিছুতেই থাকতে চায় না এখানে, বাঁচতে চায় না এই কালো দুনিয়ায় বন্দি পুতুল হয়ে। আর তাই তো আজ সাহসিকতার মাত্রা অতিক্রম করে ও সিদ্ধান্ত নিয়েছে পালাবে। যে করেই হোক আজ শপিং মলে সবার আগোছরে পালাতেই হবে ঈশানীকে। এসো, নেমে এসো। গাড়ির বাইরে থেকে আকস্মাৎ ফ্লোরার ডাকে সম্বিত ফিরে পেল ঈশানী। ভাবনার জগৎ থেকে বেরিয়ে চারিদিকে চোখ বোলাতেই দেখতে পেল ওর এক বিশাল টাউন সেন্টারের সামনে দাঁড়িয়ে। এতক্ষণ যাবৎ রাস্তাঘাটে খুব একটা মানুষজনের উপস্থিতি টের না পেলেও টাউন সেন্টারে আসা মাত্র ইস্যু খেয়াল করলো এই জায়গাটাতে বেশ ভালোই মানুষের আনাগোনা রয়েছে। এত বড় টাউন সেন্টারে মানুষের ভিড় তো থাকবেই। যেহেতু আশপাশটা লোকারণ্য, তাই ঈশানী বেশ খুশিই হলো। মনে মনে কিছু একটা ভেবে নেমে পড়লো গাড়ি থেকে। পেছনে গার্ডস আর সামনে তুষার, তার ঠিক মাঝখানে ফ্লোরার, পাশাপাশি ধীর গতিতে এগোচ্ছে ঈশানী। হাঁটতে হাঁটতে চারদিকে চোখ বুলিয়ে আশপাশটা ভালোমতো পরখ করে নিল ও। শপিং মলের কাছে আসতে সব কিছুকে ছাপিয়ে ফ্লোরা জলদি ছুটে গিয়ে ঢুকে পড়লো গ্রোসারিতে। ওর নাকি রান্নাঘরে কিছু কেনাকাটা রয়েছে। ফ্লোরার কাণ্ডে কিঞ্চিত বিরক্ত বোধ করলো তুষার। চোখ মুখ কুঁচকে গম্ভীর গলায় ফ্লোরাকে বলল, আমার তাড়া আছে, জলদি করবে। ফ্লোরা মৃদু হেসে তাতে সায় জানালো। ভেতরে যেতে যেতে বলল, মাত্র 5 মিনিট। ফ্লোরার সঙ্গে সঙ্গে এবার ঈশানীও আস্তে করে ঢুকে গেল ভেতরে। তারপর চোরা চোখে এদিক ওদিক তাকিয়ে দেখতে পেল আশেপাশে কোথাও গার্ডস নেই। শপের বাইরে দাঁড়িয়ে কারোর সঙ্গে ফোন আলাপে ব্যস্ত তুষার। ওদিকে আর কোনোরূপ নজর নেই বললেই চলে। এটাই পালানোর সুবর্ণ সুযোগ। ব্যাপারটা বোধগম্য হতে ঈশানী এগিয়ে গেল কেনাকাটার ব্যস্ত ফ্লোরার নিকট। গিয়ে পেছন থেকে মৃদু আওয়াজে ডেকে পড়ল, তুমি দেখতে থাকো, আমি একটু ওদিকে ঘুরে আসি, দেখি ফ্রেশ কী কী আইটেম রয়েছে ওখানে। ঈশানীর কথার প্রত্যুত্তরে পেছনে না তাকিয়ে ব্যস্ত ভঙ্গিতে ফ্লোরা বলে, হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি যাও, বেশি দেরি হয়ে গেলে আবার তুষার রেগেমেগে বোম হয়ে যাবে। আমাকে ক্ষমা করো ফ্লোরা, তোমাকে এখানে বিপদে ফেলে গেলাম। মনে মনে কথাটা আউড়ে আর এক মুহূর্তও সেখানে দাঁড়ালো না ঈশানী। 1 কদম 2 কদম করে পেছাতে এক পর্যায়ে শপের একদম পেছনের এক্সিট ছাড়িয়ে বাইরে বেরোতে চোখ মুখ খিচে এলোপাথারি দৌড়াতে শুরু করে ইস্যু। বাইরে প্রচণ্ড ঠান্ডা, অনবরত তুষার পড়ছে। শরীরে তেমন কোনো গরম কাপড় নেই ওর, তবুও মাত্রাতিরিক্ত উত্তেজনায় ঘামছে ঈশানী। একদিকে শরীর ঘামছে, অন্যদিকে থরথর করে কাঁপছে হৃদয়। এহেন ভয়াতুর হৃদকম্পনে কলিজা ছাপিয়ে সর্বাঙ্গ কাঁপছে ঈশানীর। আশেপাশে সামনে পেছনে কোনো কিছুকে এক বিন্দু পরোয়া না করে শরীরের সর্বশক্তি দিয়ে ছুটছে মেয়েটা। ছুটতে ছুটতে এক পর্যায়ে নিজেকে আবিষ্কার করলো টাউন সেন্টারের একদম বাইরে। তবুও ধরা পড়ে যাওয়ার তীব্র আশঙ্কায় ছোটার গতি কমানোর সাহস পেল না ঈশানী। উল্টো পিছনে ঘুরে কেউ আসছে কিনা দেখতে দেখতে দৌড়াতে লাগলো লাগামহীন পাগলা ঘোড়ার ন্যায়। তুষার আবৃত ভেজা পিচ্ছিল রাস্তায় ছুটতে ছুটতে শরীরের সব শক্তি যেন ফুরিয়ে এসেছে ওর।
তবুও থামছে না ঈশানী। যতটুকু সম্ভব শরীরকে টেনে নিয়ে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। পেছনে তাকিয়ে দেখতে দেখতে লাগামহীন হয়ে পাগলের মতো ছুটছিল ঈশানী। কিন্তু ওর ছোট্ট গতি তখনই পুরোপুরি স্তব্ধ হয়ে যায় যখন কিনা দৌড়াতে দৌড়াতে পাথরের ন্যায় শক্ত এক বলিষ্ঠ পুরুষালী বুকের ওপর আকস্মিক ধাক্কা লেগে হুমড়ি খেয়ে পড়ে ও। ঈশানী এত দ্রুত দৌড়ে এসে বুকের ওপর হুমড়ি খেয়ে পড়া সত্ত্বেও এক পাও নড়ল না লোকটা। উল্টো নিজের ওভারকোটের পকেটে দুহাত ঝুঁকিয়ে শটান দাঁড়িয়ে রইল চুপচাপ। ওদিকে আকস্মিক ধাক্কাটা এত জোরেই ছিল যে তৎক্ষণাৎ ফিনকে দিয়ে রক্ত বেরিয়ে এলো ঈশানীর নাক কেটে। এত দ্রুত ধাক্কায় মাথাটাও ভন ভন করে চক্কর দিচ্ছে ওর। তবু কোনো মতে নিজের চেতনা ধরে রেখে সামনে দাঁড়িয়ে থাকা লোকটাকে দেখার সামান্য চেষ্টা চালালো ঈশানী। লোকটার পেশিবহুল পুরুষালী বুকের ওপর দুহাত রেখেই ধীরে ধীরে ওপরে তুলল নিজের ভারী মাথাটা। ঝাপসা চোখে পরখ করে বুঝল হাইনেক ব্ল্যাক টি শার্টের ওপর ব্ল্যাক ওভারকোট পরিহিত লম্বা মতো একটা লোক। অতঃপর তার মুখটা দেখার প্রয়াসে যখন আরেকটু মাথা উঁচিয়ে ঝাপসা হয়ে যাওয়া চোখ দুটো খুলে লোকটা আর মুখের দিকে চাইল, তৎক্ষণাৎ সেই পরিচিত পিয়ার্সিং করানো তীক্ষ্ণ ভ্রুযুগল আর একজোলা রক্তিম ধূসর বাদামি চোখের সঙ্গে নিজের ঝাপসা দৃষ্টি মিলিত হওয়ার সঙ্গে সঙ্গে ভয় অন্তরাত্মা কেঁপে উঠল ঈশানীর। এই এরিস থাকে কোথায় যে যখনই পালাতে যায় তখনই চলে আসে ও? গল্পে আসি, যার কাছ থেকে একজন পালিয়ে আসা তাকে হঠাৎ এভাবে চোখের সামনে দেখতে পেয়ে মাত্রাতিরিক্ত আতঙ্কে সেই মুহূর্তেই চেতনা হারিয়ে শূন্যে ঢলে পড়ল ভীত সন্ত্রস্ত ঈশানী। যদিও বা পুরোপুরি পড়ে যাওয়ার আগেই তার তুলতুলে নরম ছোট্ট শরীরটা বলিষ্ঠ দুহাতে আঁকড়ে ধরে এরিস। অতঃপর আস্তে করে তুলে নেয় নিজের কোলে। এরিস যেই মুহূর্তে ঈশানীকে সহস্তে কোলে তুলে নেয় ঠিক তখনই কোথা থেকে যেন হাঁপাতে হাঁপাতে ছুটে আসে তুষার। সামনে দাঁড়িয়ে থাকা এরিসের কোলে ওভাবে চেতনাহীন ইস্যুকে দেখতে পেয়ে শুষ্ক ঢোক গিল সে। নিজের কর্মকাণ্ডের অপারগতা মেনে নিয়ে তৎক্ষণাৎ এরিসের নিকট ক্ষমা প্রার্থনা করে তুষার বলল, আই এম এক্সট্রিমলি সরি এরিস, আমি এটা ধারণা করিনি যে। আমি বুঝতে পেরেছি। বাক্য শেষ করার আগে এরিসের শীতল কণ্ঠস্বরে আশ্বস্ত হয়ে চোখ তুলে চাইল তুষার। পুনরায় শুধালো, কিন্তু আপনি হঠাৎ এখানে? অবচেতন ঈশানের স্নিগ্ধ মুখশ্রীর পানে এক ঝলক পরখ করি মুহূর্তে চোখ সরিয়ে নিয়ে গম্ভীর কণ্ঠে এরিস বলে, আই হ্যাড টু ডিল উইথ সামথিং। কী কাজ তা আগ বাড়িয়ে জানতে চাইল না তুষার। উল্টো ঈশানীকে এরিসের কোলে এভাবে দেখতে পেয়ে হকচকিয়ে উঠে হাত বাড়িয়ে দিয়ে বলল, ওকে আমার কাছে দিন, আমি পেন্ট হাউসে নিয়ে যাচ্ছি। এরিস দিল না, উল্টো তুষারকে আদেশ করে বলল, ইটস ওকে, তুমি ফ্লোরাকে নিয়ে ফিরে এসো। কথা শেষ করে ঈশানী সমেত গাড়ির দিকে এগিয়ে যায় এরিস। দরজা খুলে ইস্যুকে প্যাসেঞ্জার সিটে বসিয়ে দিয়ে নিজে গিয়ে বসে পড়ে ড্রাইভিং সিটে। অতঃপর গাড়ি স্টার্ট দেওয়ার আগ মুহূর্তে অবচেতন ঈশানীর সিট বেল্টটা বেঁধে দিতে দিতে ওর মুখের দিকে তাকিয়ে ভ্রু কুচকে বিড়বিড়ালো এরিস। এই নিয়ে দুইবার এরিস ইউভানের বলে উঠলে তুমি। ইউ হ্যাভ লাক, মানতেই হবে। দুবার শব্দটা উচ্চারণ করতে গিয়ে এরিসের মনে পড়ে যায় সেদিন ক্রুজ শিপের মধ্যেও ঠিক একইভাবে চেতনা হারিয়ে ওর বুকের উপর ঢলে পড়েছিল ঈশানী। আর শূন্য মস্তিষ্কের এরিস আজকের মতো করে সেদিনও সহস্তে কোলে তুলে কেবিনে রেখে এসেছিল এক অসহায় অবচেতন নীলাম্বরীকে। আমি অনেক কটা মাফিয়া রিলেটেড উপন্যাস পড়েছি, কিন্তু এরিস সবার থেকে আলাদা। অন্যান্য মাফিয়াগুলোতে কী হয়, মানে তারা পুরো সেই জন্তু জানোয়ার টাইপের হয়, মানে সামনে কাউকে দেখলেই গুলি করে দিল, ছুরি চালিয়ে দিল, কিন্তু এ ঠিক তেমনটা নয়। একে বেশি আমার ভালো লেগেছে। পর্ব 14। চেতনা ফিরে এলে ধীরে ধীরে চোখ খুলে তমসাচ্ছন্ন সরু এক বেসমেন্টের মেঝেতে নিজেকে আবিষ্কার করে ঈশানী। ওর চোখের দৃষ্টি এখনও ঘোলাটে, মাথাটা ভীষণ ব্যথায় টনটন করছে যেন। তখন ধাক্কা লেগে ব্যথা পাওয়ার দরুন নাকের ডগা রক্তিম হয়ে ফুলে আছে। বেসমেন্টের ময়লা মেঝেতে পড়ে পাতলা ফিনফিনে সাদা ফ্রকটার ধুলোবাড়ি লেগে একাকার। নিজেকে এহেন নাজেহাল অবস্থায় এই ভুতুরে বেসমেন্টে আবিষ্কার করে দীর্ঘশ্বাস ছাড়ে ঈশানী। চোখের দৃষ্টিপট খানিক স্পষ্ট হতেই ভাবতে শুরু করে তখন কি হয়েছিল ওর সাথে। খানিকক্ষণ চোখ বন্ধ করে টাউন সেন্টারে ঘটে যাওয়া ঘটনাগুলো আরও একবার মস্তিষ্কে পুনরাবৃত্তি ঘটাতেই আকস্মাৎ আঁতকে ওঠে, চোখ খুলে ফেলে ঈশানী। শুষ্ক ঢোক গিলে কাঁপা কাঁপা জর্জরিত কণ্ঠে বিড়বিড়ায়, এরিস ছিল ওটা। কিন্তু তারপর যে কী হয়েছিল সেসব কিছুই মনে নেই ওর। তবে এখন এই মুহূর্তে তিমিরে ঢাকা নিস্তব্ধ এই কালো কুটকুটে বেসমেন্টে নিজেকে আবিষ্কার করে ঈশানী এতটুকু ঠিকই আন্দাজ করতে পেরেছে যে মাফিয়াদের পাপের দুনিয়া থেকে ওর মুক্তি মেলেনি। আর এটাও নিশ্চিত
মুক্তি যেহেতু মেলেনি সেহেতু তার কপালে বেজায় দুঃখ রয়েছে। এবার আর এরিস কিছুতেই ছেড়ে দেবে না ওকে। ঈশানী জানে এরিস একটা অত্যাচারী, ওকে নিশ্চয়ই আরও কঠিন কোনো শাস্তি দেবে সে। যদি আবারও পালানোর স্পর্ধা দেখানোর অপরাধে ওই নোংরা অপবিত্র জায়গাটাতে পাঠিয়ে দিতে উদ্যত হয় তখন কি হবে? কি করেই বা নিজেকে রক্ষা করবে ঈশানী? না! বিষণ্ণ মনে অন্ধকার ভাবনা থেকে আচানক ছিটকে বেরিয়ে এলো ঈশা। সেই সাথে নিজের অজান্তেই ভেতর থেকে উগড়ে দিল ব্যথাতুর এক আত্মচিৎকার। শুনশান নিস্তব্ধ এই অন্ধকারাচ্ছন্ন জায়গায় দাঁড়িয়ে নিজের তীক্ষ্ণ গলার আওয়াজ নিজেই কেমন শিউরে উঠল ও। এতক্ষণ ধরে মনের অযাচিত ভাবনায় বুঁদ হয়ে থাকলেও ধীরে ধীরে চারিদিকের পরিবেশ অবলোকন করে কেমন গা হাত পা ছমছম করতে শুরু করেছে ঈশানীর। এক পর্যায়ে উপান্ত না পেয়ে মস্তিষ্কের ভয় আর শরীর মনের তীব্র ব্যথায় জর্জরিত হয়ে বদ্ধ ঘরের এক কোণে জড়সড় হয়ে হাত পা গুটিয়ে বসে দু হাঁটুতে মুখ গুজে কাঁদতে কাঁদতে ওপরওয়ালাকে ডাকে ঈশানী। অতীব সুন্দর দেখতে নীলচে মনির সেই অক্ষিযুগল ভিজে ওঠে তার অশ্রুসিক্ত নোনা জলে। কাঁদে কাঁদে মেয়েটা আহত কণ্ঠে বিড়বিড়ায়, আমি কোথায় এসে ফেঁসে গেলাম? কেনই বা আমাকে সবসময় নিজের বোকামির মাসুল এভাবে চোকাতে হয়? এরিসের মতো মানুষকে না জেনে ভালোবেসে কি এতটাই অন্যায় ছিল যে সেই অন্যায়ের প্রায়শ্চিত্ত করতে গিয়ে গোটা জীবনটাই বিসর্জন দিতে হলো আমার? তার মানে তো মুক্তি নয়, এই বন্দি জীবনে আটকে থাকতে থাকতেই মৃত্যু হবে এই দেহের। কখনোই বোধ হয় আর পালাতে পারবো না আমি। আপন মনের ভাবনায় বুক ভেঙে ডুকরে কেঁদে ওঠে ঈশানী। বদ্ধ ঘরে এক ফোঁটার জলের টুপটাপ আওয়াজ পর্যন্ত নেই, অথচ পুরো বেসমেন্ট জুড়ে ক্ষণে ক্ষণে প্রতিধ্বনিত ঝঙ্কার তুলছে সরলতার বোবা কান্নার ব্যথাতুর আওয়াজ। চারিদিকে নিস্তব্ধ বলে ঈশানীর মৃদু কান্নার আওয়াজ সোজা গিয়ে আছড়ে পড়ছে কংক্রিটের ভারী দেওয়ালে। যদিও বা তাদের কোনোরূপ হেলদোল নেই মেয়েটার। দিন কি রাত, সকাল নাকি বিকেল, আধারে ঢাকা বেসমেন্টের সেটুকু সময়ে তারতম্যটাও বুঝে ওঠা দায়। সামনের দিকে কয়েক হাত ব্যাচে রেখে বাকি পুরো দুনিয়াটাই যেন ছেয়ে আছে ঘুটঘুটে অন্ধকারে। অথচ এসবে বিন্দুমাত্র আগ্রহ না দেখিয়ে এরিসের কাছ থেকে পাওয়া অজানা কোনো কঠোর শাস্তির ভয়ে ঘন্টার পর ঘন্টা হাঁটুতে মুখ গুজে কেঁদে ভাসাচ্ছে ঈশানী। এভাবেই ঠিক কতক্ষণ সময় অতিবাহিত হয়ে যায় জানা নেই ওর। তবে এইসবের এক পর্যায়ে হুট করেই এক ফালি উষ্ণ সোনালি সূর্যকিরণের নিয়ন আলো ও সমস্ত শরীর জুড়ে ঠিকরে পড়তেই আচমকা মাথা তুলে সামনে দৃষ্টিপাত করে ইস্যু। অনেকক্ষণ ধরে আঁধারে থাকার দরুন চোখ দুটোতে আলোকরশ্মির ঝলকানি এসে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গেই আপন গতিতে খিচে বন্ধ হয়ে গেল নেত্রপল্লব জোড়া। পরক্ষণেই আবার কয়েকবার পলক ছেড়ে চোখ কচলে ধীরে ধীরে নিজেকে ধাতস্থ করে ঈশানী। আজ বহুদিন বাদে একটুখানি সূর্য উঠেছে বোধহয়, তবে এই মুহূর্তে সূর্যের উষ্ণ অভ্যর্থনাকে আলিঙ্গন করার সময় নেই, কারণ সূর্যকিরণের সাথে তাল মিলিয়ে ওর নিকট এগিয়ে আসছে আরও একজন। তার কঠোর পদধ্বনির আওয়াজ পুরুষালী গ্লোনির মাতাল মাতাল সুরান আর শক্তপোক্ত ধারালো চিবুকখানা ঈশানীর হৃদয়ে কাঁপন ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। অথচ অতি আত্মবিশ্বাসী মেয়েটা এবারও ভুল করে বসেও সবসময়ের মতোই। এরিসকে এগিয়ে আসতে দেখেও চোখে মুখে মিথ্যে আত্মহংকার ধরে রেখে জিদের বসে নাক ফোলাতে শুরু করে ঈশানী। ওর এখন একটাই প্রতিজ্ঞা, এরিসের কাছে কিছুতেই নিজের দুর্বলতা ধরা দেওয়া যাবে না, কখনোই না। কিন্তু সেটা কি আদৌ সম্ভব? এরিস যে ধূর্ত মানব সে তো বহু আগেই ধরে ফেলেছে ভেতর থেকে ঈশানী যে একটা ভীতু আর ভঙ্গুর প্রকৃতির মেয়ে। নিজের সতীত্ব রক্ষার প্রশ্ন উঠলে এক নিমেষে গতি হারায় মেয়েটা। টানাপোড়েনে উবে যায় তার আত্মবিশ্বাসের মেকি দেয়াল। এরিস অবশ্যই মনে মনে ভালোই আনন্দ পায় একটু বেশি বোকা আর অতীব সরল এই মেয়েটার কর্মকাণ্ডে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ভীষণ রেগে আছে এরিস। বারবার এই একরত্তি মেয়েটা ওকে টেক্কা দিতে চাইছে, চোখে ধুলো দিয়ে পালানো দুঃসাহস দেখাচ্ছে, বুঝিয়ে দিতে চাইছে এরিসের অপারগতা। অথচ রাশিয়ার মতো দেশে দাঁড়িয়ে মাফিয়া টেরোরিস্ট এরিস ইউহানের নজর থেকে পালিয়ে ফেরা যে আদৌ সম্ভব নয় সেটা বোধহয় এখনও বুঝতে পারেনি মেয়েটা। বেসমেন্টের ভারী পাল্লার দরজা ভেদ করে ধীর পায়ে ভেতরে এগিয়ে এসে এক হাঁটু ভাঁজ করে এরিস বসে পড়ে ঈশানীর মুখোমুখি হয়ে। ঈশানী গুটিসুটি মেরে ভয়ে সিটিয়ে আছে, তবে চোখ মুখে ধরে রাখা মিথ্যে গাম্ভীর্যটা এখনও দৃশ্যমান। এরিস ওর মুখের দিকে সামান্য ঝুঁকে সে গলা খাদে নামে হাসকে আওয়াজে বলে, পালাতে নিষেধ করেছিলাম তোমাকে, তবুও বারবার পালিয়ে যাওয়ার স্পর্ধা দেখাচ্ছ, অন্তরে ভয় নেই? ভয় তো দূরের কথা, এরিসের অনুভূতিহীন ধূসর বাদামি চোখ দুটোতে এক ঝলক নজর বুলিয়ে ফের ঝাঁঝিয়ে উঠল ঈশানী। আমি পালাবই, যতবার ধরে আনবেন ততবার পালাবো, কারণ এটা কোনো থাকার জায়গা নয়। এই পাপের দুনিয়াটা আপনার মতো জানোয়ারদের জন্য থাকার জায়গা হতে পারে, কিন্তু আমার মতো সাধারণ মানুষের জন্য এই জায়গাটা নরকের মতোই অশান্তিদায়ক।
ঈশানের ঝাঁঝালো কথার বিপরীতে আচমকা ও চিবুকটা শক্ত হাতে চেপে ধরে এরিস। আগ্নেয়গিরি দাবানলের রক্তিম দৃষ্টি নিক্ষেপ করে দাঁতের দাঁত পিষে কঠিন স্বরে বলে, এভাবে তেজ দেখিয়ে কথা বলা মোটেই টলারেট করি না আমি। তুমি কি এখনও বুঝতে পারো না আমার সঙ্গে লাগতে আসলে আমি ঠিক কী হাল করতে পারি তোমার? নাকি আবার নতুন করে বুঝিয়ে দিতে হবে সবটা? আপনি একটা অত্যাচারী, কোনোদিন ক্ষমা করব না আমি আপনাকে। ঘৃণা করি আমি আপনার অহংকারকে, এসব মিথ্যে ক্ষমতা প্রতিপত্তির কৃতিত্ব সব কিছুকে ঘৃণা করি আমি। আপনার এই পাপের দুনিয়া থেকে আমি মুক্তি হবই, আর যেদিন হব সেদিন আপনি আমার কাছ থেকে হেরে যাবেন এরিস ইভান, আর আপনার বিপরীতে জিতে যাব আমি। একটা সহজ সরল বোকা বাঙালি মেয়ের কাছে হেরে যাবে আপনার অহংকার, দুমড়ে মুচড়ে যাবে আপনার পাষণ্ড হৃদয়। সহ্য হবে তো সেদিন? ঈশানীর বলা তীরের ফলার মতো ধারালো কথাগুলো এরিসের অহংকারের হৃদয়ে সামান্য কি চির ধরাতে সক্ষম হয়নি? হয়েছিল বোধ হয়। এই মেয়েরা যা বলছে তার প্রতিটি কথায় দিবালোকের মতো সত্য এবং স্পষ্ট। এরিস তো আসলে একটা হৃদয়হীন জানোয়ার। তবুও কেন যেন ঈশানের মুখ থেকে বের হওয়া এই তীক্ষ্ণ কঠোর সত্য এই কথাগুলো নির্বিঘ্নে গ্রহণ করতে পারল না এরিস। উল্টো মস্তিষ্কে নিউরনে রাগের হালকা দ্বিগুণ করে ছড়িয়ে ফেলল তার, যার বহিঃপ্রকাশ ঘটালো হাতের মাধ্যমে। আজ আবারও নিজের বলিষ্ঠ পুরুষালো হাত দিয়ে ঈশানীকে চড় মারতে উদ্যত হলো এরিস। এরিসকে আঘাত করার জন্য উদ্যত হতে দেখা মাত্রই আরও খানিকটা জড়সড় হয়ে চোখ দুটো খিচে বন্ধ করে নিল ঈশানী। মিলিয়ে যাওয়া এক ফালি সোনালি সূর্যকিরণ তখন ঠিকরে পড়েছে ঈশানীর সুশ্রী মুখমণ্ডলে। ফুফিয়ে কান্নার তোরে বুঝে যাওয়া অক্ষিপল্লব থেকে গড়িয়ে পড়েছে নোনা জলের চিকন স্রোত। সূর্যের আলোয় অস্ত্রভেজা কপলখানা চিকচিক করে দুটি ছড়াচ্ছে এরিসের শূন্য চোখে। পাতলা ফিনফিনে গোলাপি অদরটা দাঁত দিয়ে কামড়ে ধরে রেখেছে নিদারুণ শঙ্কায়। অথচ ওকে এই চেহারায় অসহায় নয়, বরং আবেদনময় লাগছে এরিসের নিকট। মেয়েটার অসম্ভব মায়াবী চেহারায় পুঙ্খানুপুঙ্খ গভীর নজরে পরখ করতে গিয়ে আকস্মাৎ হাতের গতি থেমে গেল এরিসের। উল্টো ব্যতিগ্রস্ত হয়ে আরেকটু গভীর নজরে চোখ বোলালো ঈশানীর পুতুলের মতো ঢুলো ঢুলো চোখের মুখখানায়। মেয়েটা চোখ খেচে বন্ধ করে রেখেছে, তাতে এই ভেতরের হিংস্র সত্তার দপ করে নিভে গিয়েছে এরিসে। যদি এই মহাসমুদ্রের মতো গভীর টলটলে নীল চোখ জোড়া খুলে রাখত তাহলে হয়তো চোখের সামনে থমকে যেত পুরো দুনিয়া। দ্বিতীয়বারের মতো গতি হারাতো এরিসের নিষ্ঠুর পাষাণ বক্ষপিঞ্জর। মেঘমুক্ত আকাশে ঝরঝর করে নেমে আসা এক পশলা বৃষ্টিতে ভিজে যেত বরফখণ্ডের ন্যায় শীতল হৃদয়টা। এরিস কি তা আদৌ সহ্য করতে পারত? ও যে পাপী, এত পবিত্রতা কী করেই বা সহ্য করবে ওর কলুষিত আত্মাটা? জীবনে প্রথমবার কোনো মেয়েকে এতটা সূক্ষ্ম নজরে পরখ করলো এরিস। কথা তো ছিল মেয়েটাকে তার আসল জায়গায় বুঝিয়ে দেওয়ার, কিন্তু তেমন কিছুই করতে পারল না। উল্টো নিজের মধ্যে থেকেও যেন কোথাও হারিয়ে গেল সে। এই মেয়েটার মাঝে কিছু তো একটা আছে যা ওর মতো জানোয়ারকেও বশ করে দিতে সক্ষম। তবে কয়েক মুহূর্তের ব্যবধানে হুট করে আবার এতক্ষণ ধরে ভাবনার অনলে ডুবে যাওয়া হিংস্র সত্তাটা আকস্মিক আন্দোলন করে উঠল মস্তিষ্কে। ফলস্বরূপ মুহূর্তে চোখের রং পাল্টে গেল এরিসের। তৎক্ষণাৎ মাথা থেকে ঈশানীর ভাবনা সরিয়ে গর্জে উঠল সে, তুমি এই পেন্ট হাউস ছেড়ে কোথাও যেতে পারবে না, কোনো দিন না। আমি তোমাকে কখনোই যেতে দিব না, নেভার। একটা কথা কান খুলে শুনে রাখো বিচ, এরিস কখনো হারে না, কোনো দিন না। এরিসের গর্জনে চোখ বন্ধ রাখা অবস্থাতেই থরথর করে কেঁপে উঠল ঈশানী। ওর শরীরের কাম্পন লক্ষ্য করে ভ্রু কুচকাল এরিস। বাইরে থেকে নিজের কঠিন সত্তাটাকে ধরে রেখেই আরও একবার অনুভূতিহীন দৃষ্টি বোলালো মেয়েটার সর্বাঙ্গে। এখনও একইভাবে বসে আছে ঈশানী। মারের ভয়ে অন্যদিকে ঘাড় ঘোরানোর দরুন স্পষ্ট হয়ে আছে তার নারী দেহের সূক্ষ্ম কলার বনগুলো। রাজহংসীর মতো গমরঙা ত্বকের আলোর বিচ্ছুরণ যেন ঝিল ধরে দিচ্ছে এরিসের দু চোখে। তবুও পলক ফেলছে না ও। উল্টো ভেতরে দাবিয়ে রাখার সহজ মনটা তাচ্ছিল্য করে হেসে বলে উঠল, সত্যি তো এটাই। এই মেয়েটাকে বাঁচানোর জন্যই তুই আজ টাউন সেন্টারে গিয়েছিলিস। ড্যানিয়েল স্টকাররা যাতে কিছুতেই ওর নাগাল না পায়, এমনকি মুখটাও যাতে দেখতে না পারে, সেই জন্যই তো একা ড্রাইভ করে ওকে পেন্ট হাউসে অবধি নিয়ে এলি। তুই মেয়েটাকে বাঁচাতে চাইছিস, ওর পবিত্র সত্তাটাকে এভাবেই অক্ষত রাখতে চাইছিস, অথচ নিজের আত্মহংকারকে প্রাধান্য দিয়ে মেয়েটাকে অযথা কষ্ট দিতে পিছুপা হচ্ছিস না। সঙ্গে সঙ্গে বিদ্রোহ করে উঠল ভিতরের পৈশাচিক মনটা। অন্য মনের কথায় ঘোর আপত্তি জানিয়ে বলল, মোটেই আমি ওকে বাঁচাতে চাইনি, আর না তো ওর পবিত্র সত্তা নষ্ট হয়ে গেলে আমার কোনো কিছু যায় আসে। আমি তো সির্ফ ড্যানিয়েলকে হারাতে চাই। ড্যানিয়েল ঈশানী আমার কাছ থেকে ছিনিয়ে নিতে চাই, আমি সেটা কিছুতেই হতে দেব না। আর এখানে আমার জিত। ওকে যদি বিন্দুমাত্র কেয়ার নাই করিস, তাহলে নিজের কোলে তুলে সযত্নে কেন নিয়ে এলি এখানে? ও যদি এতটাই তুচ্ছ হয়
তবে তুষারের কাছে দিয়ে দিলেই হতো। নিজের মনের গভীর প্রশ্নে কোনো উত্তর খুঁজে পায় না এরিসের রকচটা হিংস্র বদমেজাজি মস্তিষ্কটা, যার ফলে নিজের ওপর চরম বিরক্তি হয়ে রেগেমেগে ঈশানীকে ফেলে রেখে বেসমেন্ট থেকে হন করে বেরিয়ে যায় এরিস। ওদিকে এরিস বেরিয়ে যেতে চোখজোড়া খুলে গিয়ে বন্ধ দরজার দিকে আহত দৃষ্টিপাত করে। শরীরের ভার মেঝেতে ছেড়ে দিয়ে ডুকরে কেঁদে উঠল ঈশানী। সন্ধ্যা তিমিরে মুড়িয়ে গেছে স্নিগ্ধ বরফের ঢাকা গহীন জঙ্গল। আশেপাশে বিশাল আকৃতির পাইন গাছগুলো আড়াল থেকে ভেসে আসছে সাদা নেকড়ের গা ছমছমে হাউলিং। সাধারণ কোনো মানুষ হয়তো নেকড়ে জাতির এই বিকট ভয়াতুর গর্জন শুনলে ভয়ের তোপে শিউরে উঠবে, অথচ এই গহীন জঙ্গলের মাঝে অবস্থিত বিশাল পেন্ট হাউসে বসবাসরত রুশ কন্যা ফ্লোরার মাঝে কোনোরূপ হেলদোল নেই তাতে। ও নির্বিঘ্নে কাজ আবৃত বারান্দায় দাঁড়িয়ে নিষ্প্রভ চোখে তাকিয়ে আছে গহীন জঙ্গলের পানে। কোনো এক অজানা কারণে ওর মনটা আজ ভালো নেই, বিষণ্ণতায় ছেয়ে গেছে হৃদয়। এই জন্যই হয়তো এই উদাসীনতা। ফ্লোরা যখন গালে হাত দিয়ে বিষণ্ণ মনে অন্ধকারাচ্ছন্ন প্রকৃতি দেখায় মুশকুল, ঠিক তখনই পদধ্বনিত অফিস রুম থেকে বেরিয়ে লাউঞ্জে এগিয়ে আসছে এরিসের উপস্থিতি টের পেয়ে সচকিত হয়ে দাঁড়িয়ে পড়ল ফ্লোরা। দ্রুত বারান্দা থেকে বেরিয়ে গিয়ে এলো এরিসের নিকট। মাথা নত রেখে সংকুচিত গলায় শুধালো, কফি দেবো এরিস? এরিসের চোখ দুটো তখনও মোবাইল স্ক্রিনে নিবদ্ধ। ও সেভাবেই গমগমে আওয়াজে জবাব দিল, নো নিড। কথা শেষ করে এরিস আনমনে মোবাইল স্ক্রল করতে করতে মেন ডোরের দিকে পা বাড়ালো। পুনরায় ডেকে ওঠে ফ্লোরাকে। কিছুটা ইতস্তত গলায় বলে, মানে ইস্যু কি? ফ্লোরার মুখে ঈশানী ছোট নামটা শোনার সঙ্গে সঙ্গে চট করে মাথা তুলে চাইল এরিস। ঘাড় ঘুরিয়ে ফ্লোরার পানে দৃষ্টিপাত করে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, তুষার কোথায়? আজ ফেরেনি। ফ্লোরার জবাব শুনে নিজের অজান্তেই ফোনটা মুঠোয় রেখে শক্ত করে হাত মুষ্টিবদ্ধ করে নিল এরিস। হঠাৎ করে তীক্ষ্ণ কঠিন রূপ ধারণ করেছে ওর ব্লেডের মতো ধারালো চোয়াল। চেহারা দেখে বোঝা যাচ্ছে কোনো এক অজানা কারণবশত ভেতরে ফুঁসছে এরিস। এক পর্যায়ে ভেতরের এই নির্জীব ভাবনার ইতি টেনে ফ্লোরাকে কোনোরূপ প্রত্যুত্তর না করেই বড় বড় পা ফেলে পেন্ট হাউস থেকে বেরিয়ে গেল এরিস। এরপর এলিভেটরের সাহায্যে সোজা বেসমেন্টের সামনে গিয়ে থামল ও। শক্ত লোহার দরজা ঠেলে ভেতর প্রবেশের সঙ্গে সঙ্গে কারোর গোঙানির আওয়াজে সচকিত হয়ে উঠল এরিসের কর্ণগ্রহপর। এরিস জানে এটা ঈশানী, তাই এত শত না ভেবে ইস্যুর নিকট এগিয়ে সকালের মতোই হাঁটু ভেঙে বসে পড়ল ঈশানীর মুখোমুখি হয়ে। তবে সকালের সেই নাক ফোলানো মেকি তেজের ক্ষুদ্রাংশ এখন আর অবশিষ্ট নেই ঈশানীর মাঝে। হাড় কাঁপানো ঠান্ডায় স্যাঁতস্যাঁতে মেঝেতে শুয়ে গোঙাচ্ছে শুধু মেয়েটা। দিন দুনিয়ার আর কোনো হুঁশ নেই তার। ওর এহেন বিপর্যস্ত অবস্থার দিকে ফাঁকা দীর্ঘশ্বাস ছেড়ে নিজের খড়খড়ে আঙুলের সাহায্যে ইস্যুর অশ্রু ভেজা টকটকের রক্তরাঙা চেহারাটায় লেপ্টে থাকা এলোমেলো চুলগুলো এক সাইডে সরিয়ে হিসিয়ে এরিস বলে, আগে সতর্ক করেছিলাম তোমায় আমার সঙ্গে লাগতে এসো না। তুমি ভেতর থেকে যতটা না সরল, বাইরে থেকে ঠিক ততটাই জেদি। তোমার এই জেদি মনোভাব আজ তোমাকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে, সেটা কি বুঝতে পারো না? কথা শেষ করে আরও ফুরসতি দিল না এরিস। হাত বাড়িয়ে ওর লতানো কোমরটা আঁকড়ে ধরে জ্বরে পুড়িতে থাকা মেয়েটাকে নিজে কোলে তুলে নিল সন্তর্পণে। ঈশাকে কোলে তুলে এরিস দাঁড়িয়ে পড়তেই আবারও কয়েকটা এলোমেলো ঝুড়ো চুল এসে আছড়ে পড়ল ঈশানীর চোখে মুখে। এরিস কী ভেবে যেন এবার মুখের সাহায্যে ফু দিয়ে চুলগুলো জায়গা থেকে সরালো। অতঃপর ইস্যু সমেত বেসমেন্ট ছেড়ে বেরিয়ে যেতে যেতে ঈশানী পরিশ্রান্ত ফ্যাকাচে মুখের পানি চেয়ে ঠোঁট বাঁকিয়ে হাসকে স্বরে বিড়বিড়ালো, দিস ইজ থার্ড টাইম। এরিস, ইউভানকে বারবার লক্ষ্যচ্যুত করছো তুমি। সিলি গার্ল, ইউ ডোন্ট ইভেন নো হাউ লাকি ইউ আর। পেন্ট হাউসে ফিরে এসে ঈশানীকে ওর বিছানায় শুইয়ে দিয়ে তাড়াহুড়ো পায়ে বেরিয়ে যেতে অগ্রসর হয় এরিস। ঠিক তখনই জ্বরের ঘরে বুঁদ হয়ে থাকা অবচেতন ঈশানী টেনে ধরে এরিসের কোনো আঙুল। হঠাৎ আঙুলের ভাঁজে নরম হাতে পিছুটানে ভ্রু কুঞ্চিত করে ঘাড় ঘোরালো এরিস। দেখল চোখ বন্ধ রেখেই ওর আঙুলটা টেনে ধরে কী যেন বিড়বিড় করছে ঈশানী। তার চেয়েও বেশি উদ্যোগের বিষয় হলো প্রচণ্ড জ্বরের তাপে ঝলসে যাচ্ছে মেয়েটার শরীর। এত সব বোঝার মতো ছেলে এরিস নয়, দরদ দেখানোর ধাঁচে নেই। কিন্তু এই যে ঈশানীর আঙুল টেনে ধরা, এটা বোধহয় এই জীবনের প্রথমবার উপলব্ধি করলো ও। একটা নরম তুলতুলে কচি হাত ও শুষ্ক খড়খড়ে আঙুলটা নিজের অজান্তেই শক্ত করে আঁকড়ে ধরে আছে। খানিকক্ষণ ঈশানীর ফ্যাকাশে মুখটার দিকে শূন্য চোখে তাকিয়ে থেকে আকস্মাৎ গমগমে আওয়াজে এরিস বলে ওঠে, কী চাই? জ্বরের ঘরে আলতো ঠোঁট নাড়িয়ে জবাব দেয় ঈশানী, দয়া করে এটা করবেন না অরণ্য, আমি ওই নোংরা জায়গায় কিছুতেই যাব না। আপনার কাছে মিনতি করছি, আমি ওখানে পাঠাবেন না। আমি যে পবিত্র।
কথা বলতে বলতেই ঠোঁট ফুলিয়ে কেঁদে ওঠে ঈশানী। এরিস ওর হাতটা ছাড়িয়ে হাত দুটো পকেটে পরে শটান দাঁড়িয়ে জবাব দিল, কোথাও যাওনি তুমি, কেউ তোমাকে কোথাও পাঠাচ্ছে না, তুমি এখনও পবিত্রই রয়েছো, জাস্ট লাইক দ্য ফার্স্ট ডে। কথা শেষ করে আর এক মুহূর্তের জন্য ও পিছু ফিরে তাকায় না এরিস, সোজা গটগটিয়ে বেরিয়ে যায় রুম থেকে। ওদিকে ঈশানীর রুমের বাইরে পা রাখতে কোথা থেকে যেন ছুটে আসে বোঝো। ও বোধহয় আশেপাশে এরিসের শরীরের গন্ধ পেয়েছে, তাই গার্ডদের ফাঁকি দিয়ে দৌড়ে চলে এসেছে এখানে। বোঝো কাছে এলে ওর লোমশ শরীরের আহ্লাদে হাত বুলিয়ে দেয় এরিস। মালিকের আদর পেয়ে আনন্দিত হয়ে বোঝো হাউলিং করতে নিলে ওকে হুট করে থামিয়ে দিয়ে ঈশানীর ঘরে আর চোখে নজর বুলিয়ে মুখের ওপর আঙুল ঠেকে বোঝোকে সাবধানতার ইঙ্গিত প্রদর্শন করে এরিস বলে ওঠে, হুস। এরিসের হুকুমে থেমে যায় বোঝো। এরপর আদেশ করা মাত্রই দুজনের পালোয়ানের মতো লোক এসে গলায় শিকল পরিয়ে টেনে টেনে নিয়ে যায় বোঝোকে। কিন্তু একটা জিনিস বেশ কিছুক্ষণ ধরে লক্ষ্য করছে এরিস, কেন যেন বোঝোর হাবভাব দেখে মনে হচ্ছিল বোঝো ভেতরে যেতে চায় না। ক্রমাগত নাক টেনে কিছু একটা শোকার চেষ্টা করছিল সেই তখন থেকে, যেন চেনা পেন্ট হাউসের অচেনা কারো গন্ধ পেয়েই তার এই অস্থিরতা। বোঝো সাধারণ কোনো প্রাণী নয়, ও একটা হাইব্রিড জাতের সাদা নেকড়ে। ওর ঘ্রাণ শক্তি অত্যন্ত প্রখর। অপরিচিত ঘ্রাণের সর্বসময় এমন অদ্ভুত পাগলাটে আচরণ করে বোঝো আজও তার ব্যতিক্রম নয়। কিন্তু এই কড়া সিকিউরিটি ভেদ করে পেন্ট হাউসের ভেতরে ঢোকার মতো দুঃসাহসকেই বা দেখাতে আসবে? তার কি জীবনের মায়া নেই নাকি? খানিকক্ষণ একধানে তাকিয়ে থেকে বোঝো সন্ধিহান কর্মকাণ্ড লক্ষ্য করে চোখ ছোট ছোট করে ফেলল এরিস। ইদানিং ড্যানিয়েল স্পাইদের উৎপাত পেয়েছে, তারা সর্বক্ষণ মুখিয়ে থাকে ঈশানীর সন্ধানে। আজ আবার বোঝোর এহেন অদ্ভুত আচরণ। বিষয়টা নিয়ে তুষারের সঙ্গে আলাপ করতে হবে, সেই ভেবেই চিন্তিত মস্তিষ্কে করিডোর ছাড়িয়ে লাউঞ্চের দিকে পা বাড়ায় এরিস। করিডোর পার হয়ে লাউঞ্চে এসে এক পা দিয়েই কি দিয়েছে কি দেয়নি তার আগেই চারিদিক থেকে শখানেক বন্দুকের নল এসে জড়ো হলো এরিসের মাথায়। সবাই যখন চারিদিক থেকে এরিসকে ঘিরে ধরেছে, ঠিক তখন টমেটো প্রিন্স খ্যাত অ্যালেক্স এগিয়ে এসে কপাল বরাবর রিভলভার তাক করালো এরিসকে এইভাবে আকস্মাত ঘায়েল করতে পেরে খিক খিক করে কুটিল হাসে অ্যালেক্স হাসতে হাসতে বলে, হ্যান্ডস আপ মিস্টার পাইথন লিডার। এরিসের চোখে মুখে বিরক্ত। ওর ভাবভঙ্গিমা দেখে মনে হচ্ছে ওর সামনে কোনো জোকা দাঁড়িয়ে রিয়ালিটি শো দেখাচ্ছে। অগত্যা চারিদিকে তাক করানো লোড করা বন্দুকগুলোর দিকে এক নজর চোখ বুলিয়ে চোয়াল শক্ত করে এরিস বলে, আমার পেন্ট হাউসে ঢুকে এসব জোকারগিরি করার সাহস হলো কি করে তোমার? অ্যালেক্সের হাসি উবে গেল তৎক্ষণাৎ। নিজ শীতল চক্ষু মুহূর্তেই অঙ্গার বানিয়ে ঝাঁঝিয়ে উঠল অ্যালেক্স। বলল, মেয়েটাকে ড্যানিয়েলের হাতে তুলে না দিয়ে তুমি আমার সঙ্গে বেইমানি করছো এরিস। উল্টো একজন বিশ্বস্ত গার্ডকে মেরে আমার মিত্র ড্যানিয়েলকে আমার শত্রু বানিয়ে দিয়েছো। এত সহজে তোমায় আমি ছেড়ে দেবো ভেবেছো? কোথায় ওই মেয়েটা? ওকে তুমি বিক্রি করার জন্য নিয়ে এসেছো, তাহলে এখন পুতুলে বানিয়ে ঘরবন্দি করে রাখার কী মানে? জাস্ট কিপ ইউর ভয়েস লো, সামওয়ান ইম্পর্টেন্ট ইজ স্লিপিং ইনসাইড। আর একবার গলার আওয়াজ বের হওয়ার সঙ্গে সঙ্গে তোমার জিভ টেনে ছিঁড়ে ফেলবো আমি অ্যালেক্সের শেষ বাক্যটা জিভের আগায় পৌঁছানোর আগে দাঁতে দাঁত পিষে হুঙ্কার দিয়ে ওঠে এরিস। সামওয়ান? হু ইজ সামওয়ান? নিশ্চয়ই ওই নীল চোখের সুন্দরী মেয়েটা যার জন্য তুমি ব্লাড ডায়মন্ড পর্যন্ত হাতছাড়া করতে দ্বিধা করনি। আর ইউ ফাকিং ক্রেজি রিশঙ্কা। টমেটো প্রিন্সের কথার পাশে এরিস নিরেট কণ্ঠে বলে। এরিস ইভন কাউকে কৈফিয়ত দেয় না। আজ না হয় কাল ড্যানিয়েলকে ঠিকই মেয়েটাকে উঠিয়ে নিয়ে যাবে, তখন কি করবে তুমি? আমি এরিস একবার যখন বলেছি ওকে আমি দেবো না, তখন চোখের দেখা তো দূরের থাক, ড্যানিয়েলের ছায়াটাও ওর শরীর স্পর্শ করতে পারবে না কোনো দিন। কণ্ঠে ক্রোধ উপচে পড়ছে এরিসের। একটা ঘুমন্ত সিংহকে জাগ্রত করার ফলাফল ঠিক কোন পর্যায়ে ভয়াবহ হতে পারে সেই ঘটনা আঁচ করতে পেরে শুষ্ক ঢোক গেল অ্যালেক্স। এরিসের কপালে তাক করে রাখা রিভলভারটা এতক্ষণে নামিয়ে শান্ত অথচ ক্ষুব্ধ কণ্ঠে বলে, তুমি ব্যাপারটাকে পার্সোনাল নিয়ে নিচ্ছ এরিস। একটা সাধারণ মেয়েকে ধীরে ধীরে নিজের দুর্বলতা বানিয়ে ফেলছো, সেটা কি আদৌ আন্দাজ করতে পারছো তুমি? অ্যালেক্সের কথায় তাচ্ছিল্য করে হাসল এরিস। ঠোঁটের ক্রূর হাসিটা ধরে রেখেই বলল, কাউকে দুর্বলতা বানাতে হলে হৃদয় থাকতে হয় অ্যালেক্স, আর আমি তো হার্টলেস। ওদিকে লাউঞ্জের এত সব কাহিনী থেকে তুষারকে ডাকতে হুড়মুড়িয়ে দোতলায় চলে যায় ফ্লোরা। দোতলার করিডোর ধরে এগিয়ে গিয়ে তুষারের রুমের সামনে পা রাখা মাত্রই আচমকা পেশিবহুল শরীরের ধাক্কায় দু কদম পিছিয়ে গিয়ে হকচকিয়ে ওঠে ফ্লোরা। ব্যথা পেয়ে ফুলে যাওয়া কপালটায় সামান্য হাত বুলিয়ে চোখ তুলে তাকাতে দেখতে পায় তুষার দাঁড়িয়ে আছে সামনে। তার মানে ধাক্কাটা মাত্র তুষারের সঙ্গেই লেগেছে। কি হয়েছে, এভাবে ছুটছিলে কেন হঠাৎ? তোমার হাবভাব থেকে তো মনে হচ্ছে আমার কাছে এসেছো।
কিছু কি বলার ছিল? সবসময়ের মতোই ঠান্ডা নদীর মতো গলার আওয়াজ তুষারের। তার শান্ত সাবলীল রূপ দেখে কে বলবে এই লোকটা একজন গ্যাংস্টার? তুষারের কথার পাশে ফ্লোরা হাঁপাতে বলে, প্রিন্স, টমেটো প্রিন্স এরিসের কপালে রিভলভার তাক করে রেখেছে। ব্যাস, কথাটা শোনা মাত্রই শান্ত চোখ দুটো ধূমকেতুর হালকার মতো আকস্মাৎ জ্বলে উঠল তুষারের। তৎক্ষণাৎ এদিক ওদিক ঘাড় ফুটিয়ে হাজার রিভলভারটা লোড করতে করতেই লাউঞ্জের দিকে এগিয়ে গেল তুষার। নিঃশব্দে এগিয়ে গিয়ে একেবারে আচমকা বন্দুক নিয়ে ঠেকালো অ্যালেক্সের ঘাড়ের মাঝখানে। ওর মুভমেন্টগুলো এতটা দ্রুত আর প্রফেশনাল ছিল যে সবটাকে আমার চোখের পলকেই হয়ে গেল। অ্যালেক্সের গার্ডসার সব চোখের সামনেই ছিল, অথচ তারাও এই মুহূর্তে বিস্ময়ে কিং কর্তব্য বিমূঢ়। হ্যান্ডস আপ! এই পেন্ট হাউসে দাঁড়িয়ে পাইথনেডারের কপারে রিভলভার তাক করার দুঃসাহস দেখানোর অপরাধে আপনার মস্তিষ্কটা এই মুহূর্তে ঝাঁঝরা করে দেবো আমি, অ্যালেক্স। তুষারের ক্ষিপ্ততা দেখে ভয় অ্যালেক্সের শরীরের রক্ত ঠান্ডা হয়ে যাওয়ার উপক্রম। ও সঙ্গীত কণ্ঠে এরিসকে ডেকে বলে উঠল তৎক্ষণাৎ, হে রিশনকা, হেল্প মি, আমি তো শুধু তোমাকে ওয়ার্ন করতে এসেছিলাম, ব্যাস এতটুকুই। অ্যালেক্সের কথার পাচ্ছে এরিস কিছু বলবে তার আগেই ঢুলো ঢুলো পায়ে লাউঞ্জে এসে হাজির হয় ঈশানী। ঈশানীর আগমন টের পেয়ে ওর দিকে রক্তচক্ষু নিক্ষেপ করে এরিস। ওদিকে এরিসের এহেন চাহানিতে ভরকে গিয়ে আস্তে করে ফ্লোরা আড়ালে গিয়ে দাঁড়িয়ে পড়ে ঈশানী। আড়ালে থেকে ফোলা ফোলা নীল চোখে চোরা বেড়ে ফোলা নীল চোখ জোড়া বের করে উকি দেয় সামনের দিকে। ঈশানী উকি দিলে অ্যালেক্স ওর চোখে চোখ রেখে কৌতূহলী কণ্ঠে বিড়বিড় করে বলে, এত ইনোসেন্ট কী করে সম্ভব? এই মেয়েটা এরিসের কাছে কী করে বা সুরক্ষিত রয়েছে এতগুলো দিন? পরক্ষণে চোখ সেরিয়ে এরিসকে উদ্দেশ্য করে বলে, রিশঙ্কা, আর ইউ শিওর তুমি সত্যি এই ইনোসেন্ট মেয়েটাকে নিজের পাপের দুনিয়ায় সেফ রাখতে চাইছো? ইজেন্ট ইট ফানি? অ্যালেক্সের কথায় কর্ণপাত করে এরিস এবার ঘাড় ঘুরিয়ে চাইল পেছনে। ক্ষণিকের জন্য নিজের ধুলার বাদামি অনুভূতি শূন্য চোখ দুটো স্থাপন করলো সরলতার সমুদ্রের মতো গভীর নীল জলজলে চোখে। এ যেন খাখা মরুভূমির বুকে আঁকাবাঁকা স্বচ্ছ এক নীল নদ। অগণিত পাপের স্তূপে ঢাকা পড়ে যায় অন্ধকারাচ্ছন্ন কালো দুনিয়ার মাঝেই এক টুকরো জোনাকির আলোর মতো মৃদু স্নিগ্ধ পবিত্র রোশনাই। চোখের দৃষ্টি অবিচল রেখেই অনিমেষে কণ্ঠে বিড়বিড়ালো মাফিয়া বস, ইনোসেন্ট বলেই দৃষ্টি ফেরাতে পারছি না, কিছুতেই পারছি না। আজকের এপিসোডটা এতটাই রাখলাম। খুব শীঘ্রই আর একটা এপিসোড নিয়ে তাড়াতাড়ি ফিরবো। ততক্ষণের জন্য পাশে থাকবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করতেও ভুলবেন না। টাটা।